আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন ক্যান্ডিডেটস। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনের বি ইউনিটের ইংলিশ এমসিকিউ প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। আমরা এমসিকিউ সলভ করার ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি ফলো করতে পারি। ইন ম্যাক্সিমাম কেসেস যখন আমার এমসিকিউগুলো কিছুটা আনকমন মনে হয়, অপশনসগুলোকে আনফ্যামিলিয়ার আমার কাছে মনে হয়, তখন সেক্ষেত্রে এই ট্রায়াল অ্যান্ড এরর মেথডটাকে আমরা ব্যবহার করতে পারি। হোয়াট ইজ ট্রায়াল অ্যান্ড এরর? আমরা কোনো কিছু যখন অপশনস দেয়া থাকে সেই অপশনগুলো ট্রাই করব, যে অপশনটা ভুল হবে সেটা এরর এবং সেটাকে আমরা বাদ দিয়ে দেব, এলিমিনেট করে ফেলবো। এটাকে ট্রায়াল অ্যান্ড এরর মেথড বলা হয়ে থাকে। আনকমন বা আনফ্যামিলিয়ার কোনো অপশন পেলে সেটাকে বাদ দিয়ে দেওয়ার খুব সহজ সুযোগ হচ্ছে এটা। তো চলো আমরা বাট সব ক্ষেত্রে ট্রায়াল অ্যান্ড এরর এমসিকিউ মেথড আমার অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, কারণ কিছু কিছু জায়গাতে আমি কোয়াইট শিওর থাকি অ্যাবাউট হুইচ অ্যান্সার শুড বি দ্য মোস্ট কারেক্ট ওয়ান, তাই না? কোনটা সবচেয়ে বেশি কারেক্ট সেটা আমি সহজেই বুঝে যেতে পারি আমার যদি স্পন্টানাস প্র্যাকটিস থাকে। এখানে বলা হয়েছে একটা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, একটা সেন্টেন্স দেওয়া হয়েছে যার দুটো ক্লজের মধ্যে আমরা দুই জায়গাতে গ্যাপ দেখতে পাচ্ছি এবং অপশনস দেওয়া আছে। আমরা চেষ্টা করব এই কোয়েশ্চেনটা সঠিক অ্যান্সার খুঁজে বের করার জন্য। Many people dash fake news on social media which dash by checking carefully the source of information. অনেক মানুষ সোশ্যাল মিডিয়াতে মিথ্যা ইনফরমেশন ছড়িয়ে দেয়। ছড়িয়ে দেওয়া ইংলিশ হচ্ছে স্প্রেড। আমরা প্রথম অপশনগুলোতে সবগুলো অপশনেরই যে প্রথম অপশনটা সে জায়গাতে স্প্রেড এটা দেখতে পাই, এটা কারেক্ট। তো আমরা অপশন নাম্বার এ কে ট্রাই করে দেখব যে দুটো অপশনই এই জায়গাতে দুটো অ্যান্সারই ম্যাচ করে কিনা। যদি দুটো অ্যান্সার ম্যাচ করে এটা কারেক্ট, এটাকেই আমরা তখন অ্যাকসেপ্ট করে নেব আমাদের কারেক্ট অ্যান্সার হিসেবে। আমরা বসিয়ে দেখি অ্যান্সারটা মিলে কিনা। মেনি পিপল স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া, এইটুক তো কারেক্ট, সঠিক মনে হচ্ছে এবং অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালিও কারেক্ট। অনেক মানুষই এটা ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়েছে, ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম। তো সেক্ষেত্রে প্রথম অ্যান্সারটা কারেক্ট। এবার দেখি বাকি অংশটুকু কারেক্ট হয় কিনা। যদি কারেক্ট হয় তাহলে এটা আমরা নিয়ে ফেলতে পারি। হুইচ আইডেন্টিফাই বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন, না এটা কারেক্ট হচ্ছে না, কারণ এই ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করবো, যেটাকে নির্ণয় করা যেতে পারে। কাউকে নির্ণয় করছে না, একে নির্ণয় করা হচ্ছে, ডিটেক্ট করা হচ্ছে, আইডেন্টিফাই করা হচ্ছে, যার জন্য প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। এখানে কি প্যাসিভ ভয়েস দেয়া আছে? নাই, তাহলে আমরা এই অপশনটাকে বাদ দিয়ে দিতে পারি। এ নাম্বার অপশন কারেক্ট না। দুই নাম্বারটাতে আর স্প্রেডিং এবং আইডেন্টিফাইড বলা হয়েছে, আর স্প্রেডিংটা কারেক্ট। বাট আইডেন্টিফাইড যখন বলছি, হুইচ আইডেন্টিফাইড, সেটা আবার অ্যাক্টিভ ভয়েসকে নির্দেশ করে। অ্যাক্টিভ ভয়েসে আমি অ্যান্সার নিতে পারছি না আগেরটার কারণে। আইডেন্টিফাই যদি হয় তার পাস্ট ফর্ম আইডেন্টিফাইড হচ্ছে না, প্যাসিভ ভয়েস প্রয়োজন আমার। 3 নম্বরে স্প্রেড ক্যান বি আইডেন্টিফাইড, আমরা ভার্বের বি ফর্ম, মডেল অক্সিলারি ভার্ব, তার আগে মডেল ছিল অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে প্যাসিভ ফর্মটা পেয়েছি। যাকে নির্ণয় করা যায়, যাকে চেনা যায় বাই চেকিং দ্য সোর্স অফ ইনফরমেশন, তথ্য সূত্র যদি চেক করা হয় তাহলে তাকে চেনা যেতে পারে যে এই ইনফরমেশনটা ট্রু নাকি ফলস, ফেক নাকি ট্রু, এটা আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি, করা যেতে পারে, যার জন্য প্যাসিভ ভয়েস। এটা আমরা এটা কারেক্ট পেলাম যে এটা সঠিক উত্তর। তো একটা অপশন বাকি আছে, সেটাও চেক করে দেখবো যে সেটা আরও মোর কারেক্ট হতে পারে কিনা। আর স্প্রেড, আর এর পর যখন স্প্রেড লেখা হচ্ছে পুরোটা প্যাসিভ ভয়েসকে ইন্ডিকেট করে। মেনি পিপল আর স্প্রেড, অনেক মানুষকে ফেক নিউজ স্প্রেড করা হয় না, সেন্টেন্সটার অর্থ ঠিক থাকছে না, যার জন্য প্রথম অংশটুকু বাদ। এবং দ্বিতীয় অংশের জায়গাতে যখন ইজ বিং লেখা হচ্ছে, আমরা শুধুমাত্র ইজ বিং বাই চেকিং এই অ্যান্সারটা মেলাতে পারছি না, কারণ এই জায়গাতে যদি আমরা মনে করি যে আগের মতো আইডেন্টিফাই ভার্বটা ব্যবহার করার প্রয়োজন হতো, প্রিন্সিপাল ভার্বটা ইউজ করা হয়নি, যার জন্য এটাও ইনকারেক্ট। তো এর অর্থ হচ্ছে প্রথম অপশনটা বাদ, 2 নাম্বারটা বাদ, 3 নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অ্যান্ড পুরো সেন্টেন্সটা হচ্ছে many people spread fake news on social media which can be identified by checking the source of information. Question number 2. Certain serious diseases can be treated if detected in an initial stage. কিছু নির্দিষ্ট সিরিয়াস মারাত্মক রোগকেও ডিটেক্ট করে
তার ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে যদি সেটাকে ইনিশিয়াল বা প্রাইমারি স্টেজে সেটাকে আইডেন্টিফাই করা যায়। যদি যদি শব্দের ইংরেজি আমরা আমাদের অপশনগুলোর মধ্যে খুঁজে বের করার চেষ্টা করব। আমরা পেয়ে গেলাম যে এখানে যদি শব্দটাকে ব্যবহার করা হয়েছে প্রথম অপশনে ইফ, তাহলে আমরা ইফ দিয়ে পুরো সেন্টেন্সটাকে কারেক্টলি গ্রামাটিক্যালি কারেক্ট ওয়েতে এক্সপ্রেস করতে পারি। Certain serious diseases can be successfully treated if detected in an initial stage. বাকি অপশনগুলোর কি হবে? লেস্টের অর্থ কি আমরা জানি, যদি না হয় বা যাতে না হয়, যদি না বা যাতে না। যদি আমরা এখানে ব্যবহার করি লেস্ট ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, যাতে ডিটেক্ট না করা হয়, অর্থ কিন্তু মিলছে না। ওয়েদার, আমরা জানি যে ওয়েদার কখন ব্যবহার করা হয় ইফের পরিবর্তে, যখন সেই জায়গাতে একটা প্রবাবিলিটি থাকবে, হয় হবে না হয় হবে না, হ্যাঁ না দুটা প্রবাবিলিটির মধ্যে দুটো অপশনের মধ্যে একটা চুজ করা যেতে পারে, তখন ওয়েদার ব্যবহার করা হয়। অ্যান্ড আনলেস, যদি ইনিশিয়াল স্টেজে সেটাকে ডিটেক্ট না করে ফেলা হয় তাহলে সেটাকে ট্রিট করা যাবে, সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করছে, যার জন্য আনলেস ওই ক্ষেত্রে হচ্ছে না। বাকি তিনটা অপশন বাদ, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 3 আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে আই ড্যাশ কল মাই ব্যাংক সার্ভিস, অথবা আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং বাট আই ক্যানট গেট থ্রু। আমি সকাল থেকে চেষ্টা করছি আমার ব্যাংকের কাস্টমার সার্ভিসকে যোগাযোগ করার জন্য, কোনো একটা প্রয়োজন, বাট তাদের কাছে আমি রিচ করতে পারছি না, আই ক্যানট গেট থ্রু, তারা আমাকে রেসপন্স করছে না। এই যে সেন্টেন্সটা এটা বোঝাচ্ছে যে সকাল থেকে চেষ্টা করছি। এখন সকাল থেকে চেষ্টা করা হচ্ছে আমাদেরকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে রেফার করে, কোনো একটা কাজ কিছু সময় ধরে চলমান। তাহলে আমরা অপশনগুলোর মধ্যে খুঁজবো যে পারফেক্ট কন্টিনিউয়াস কোথায় কোথায় আছে। আমরা দেখতে পাই অপশন নাম্বার এ তে পারফেক্ট কন্টিনিউয়াস আছে, which can be a possible answer. আমরা দেখতে পাবো অপশন নাম্বার ডি তে পারফেক্ট কন্টিনিউয়াস আছে, বাকি দুটো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড পাস্ট ইনডেফিনিট। তো পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ইনডেফিনিটকে আমরা এই জায়গাতে এলিমিনেট করে দিচ্ছি। কেন? কারণ একটা নির্দিষ্ট সময়ে ডিউরেশনকে ইন্ডিকেট করা হয়েছে, যেহেতু এর মধ্যে ডিউরেশন বোঝানো যায় না এবং অর্থও মিলে না। আমি চেষ্টা করতাম, সারা সকাল চেষ্টা করতে থাকতাম, সেটা বোঝানো হয়েছে, বাট না আমি সারা সকাল ধরে চেষ্টা করেছি, অর্থটা হবে এরকম। এখন সারা সকাল বলতে কি আজকের দিনে সকালকে ইন্ডিকেট করা হয়েছে, তাই সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সকে প্রেফার করব। এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে আই হ্যাভ বিন ট্রাইং টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং বাট আই ক্যানট গেট থ্রু। আমি সকাল থেকে সারা সকাল চেষ্টা করেছি আমার ব্যাংকের কাস্টমার সার্ভিসকে কল করার জন্য, বাট আমি তাদের কাছে পৌঁছাতে পারিনি। ওকে, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডেভিয়েট। ডেভিয়েট শব্দের অর্থ হচ্ছে বিচ্যুত, কোনো কিছু থেকে যখন কোনো কিছু ছুটে আসে, আলাদা হয়ে যায়, সেটাকে ডেভিয়েট করা বলে। এখন আমরা অপশনগুলোর অর্থ বোঝার চেষ্টা করি। কন্টিনিউ মানে কি? সেটাকে চালিয়ে যাওয়া, ডেভিয়েটের সাথে এর অর্থ মিলছে না। পারভেইড শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছু ব্যাপ্ত করা, প্রসার করা, অর্থ মিলছে না। সি ডাইগ্রেস শব্দের অর্থ কোনো জায়গা থেকে আলাদা হয়ে আসা, বিচ্যুত হওয়া আসা, এটা কারেক্ট সিনোনিম। অল্টারনেট মানে হচ্ছে গিয়ে কোনো কিছুকে পরিবর্তন করা, পরিবর্তে অন্য কিছু ব্যবহার করা, এটা হচ্ছে না। তাহলে আমরা ট্রায়াল অ্যান্ড এরর মেথড ইউজ করার মাধ্যমে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার খুঁজে বের করতে পারছি। কোয়েশ্চেন নাম্বার 5 এ বলা আছে মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড ইন সাস্টেইনেবল লিভিং। আমরা এই ক্লজটার অর্থ বোঝার চেষ্টা করি। অনেক মানুষই এখন তাদের ইন্টারেস্ট গ্রো করছে সাস্টেনেবল লিভিংয়ের ক্ষেত্রে, টেকসই জীবনযাপনের ক্ষেত্রে, যে জীবনযাপনের মধ্যে ঝুঁকি কম, যে জীবনযাপনের মধ্যে অ্যাক্সিডেন্টস অথবা হচ্ছে গিয়ে কেওয়াস, কনফ্লিক্ট এগুলো কম। তারা তাদের জীবনকে একটু পিসফুল করার চেষ্টা করছে, আনন্দ এবং শান্তি এবং সেরেনিটি খোঁজার চেষ্টা করছে। এই রকম লাইফ প্রোডাক্টও তারা চাচ্ছে। আমি যে ধরনের জীবনযাপন করব আমার প্রোডাক্টের ইউসেজও সেরকম হবে, রাইট? এখানে বলা হয়েছে যে এই যে মানুষজন এর প্রতি ইন্টারেস্ট হচ্ছে, তাদের ইন্টারেস্টকে গ্রো করছে, ইনক্রিজ করছে, যেটা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের মধ্যে একটা পরিবর্তন নিয়ে এসেছে। এখন স্পার্ক করেছে মানে জ্বালিয়েছে। এখানে হচ্ছে গিয়ে স্পার্ক করা বলতে বোঝানো হয় কোনো বিষয়ে বাড়ানো,
কমানো, সেটাকে স্পার্ক করা বলা যেতে পারে। এখন এটা বেড়েছে নাকি কমেছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের মধ্যে আমরা বলতে পারি যে পলিথিনের পরিবর্তে মানুষজন পাটজাত দ্রব্য ব্যবহার করা বাড়িয়ে দিয়েছে। এই ধরনের পাটজাত দ্রব্যকে আমরা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের একটা এক্সাম্পল হিসেবে চিন্তা করতে পারি। তাহলে পাটজাত দ্রব্যের প্রতি বা এই ধরনের ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের ব্যবহার যেহেতু বেড়ে গিয়েছে, মানুষ সাস্টেনেবিলিটির গোলটাকে এখন অ্যাচিভ করতে চাচ্ছে, তো আমরা তখন এই শব্দগুলোর অর্থের মধ্যে যেটা বাড়ন্ত, যেটা বেশি, সেটাকে সঠিক অর্থ হিসেবে ধরে নিব। ডিক্লাইন, স্পার্কিং আর ডিক্লাইন মানে হচ্ছে মানুষ এই জিনিসটা ব্যবহার করা প্রত্যাখ্যান করেছে, বাদ দিয়ে দিয়েছে। না, বাদ দেয়নি, বরং বাড়িয়েছে। এই অপশনটা বাদ। ক্যাটাস্ট্রফি মানে দুর্যোগ, বাজে অবস্থা, অ্যাক্সিডেন্ট, না, এটাও হচ্ছে গিয়ে অর্থ বোঝায় করে যে স্পার্কড ক্যাটাস্ট্রফি মানে এই ধরনের প্রোডাক্টের ব্যবহার মানুষজন কমিয়ে দিয়েছে, না, বাদ বাড়িয়ে দিয়েছে। সার্জ, সার্জ মানে হচ্ছে হঠাৎ করে বৃদ্ধি পাওয়া, অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাওয়া। এক্স্যাক্টলি এটা কারেক্ট অ্যান্সার, বাট আরও একটা অ্যান্সার আছে, আরও একটা অপশন আছে, আমরা সেটাকেও ডিটারমাইন করার চেষ্টা করি, দেখি এটা কারেক্ট কিনা। আন্ডারস্ট্যান্ডিং, স্পার্ক আন্ডারস্ট্যান্ডিং, এর পর অবশ্যই আমরা জানি যে এই ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং হবে না, এন আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কথা, সেই ক্ষেত্রেও গ্রামাটিক্যালি এটা ইনকারেক্ট, প্লাস অর্থগত দিক থেকেও এটা ইনকারেক্ট। যে মানুষের ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের প্রতি একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করেছে, হতে পারতো যে হ্যাঁ, বাট এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। এই জায়গাতে ব্যবহার করা হয়েছে এ, অ্যান্ড আমরা এখানে ভাওয়েল সাউন্ড আ সাউন্ড পাচ্ছি, দ্যাট ইজ ওয়াই এই ক্ষেত্রে এটা ইনকারেক্ট। তাহলে পুরো সেন্টেন্সটা হচ্ছে কি, many people are increasingly interested in sustainable living products, which has sparked a surge in eco-friendly products. বুঝতে পেরেছি? All right. Number 6. He went to the hospital after dash on the head with a bottle. আমরা এখানে অপশনগুলোর মধ্যে দেখতে পাচ্ছি হিট, আঘাত করা বা আঘাত পাওয়া। সে নিজের মাথায় আঘাত পাওয়ার পর বোতল দিয়ে, যে কোনো একটা বোতল দিয়ে মাথায় আঘাত পাওয়ার পর হসপিটালে গিয়েছিল। এই ক্ষেত্রে আমরা যখন এই আফটার এই প্রেপোজিশনটা দেখতে পাই, এরপর একটা ফ্রেজ ব্যবহার করা হবে নন ফিনিট ভার্ব দিয়ে। তো সেই ক্ষেত্রে সে নিজে হচ্ছে গিয়ে যদি রিসিভ লিখতে পারতাম, নন ফিনিট ভার্বের ক্ষেত্রে এই ভার্বের আইএনজি ফর্মটা ব্যবহার করা হতো অথবা ইনফিনিটিভ ফর্মটা ব্যবহার করা হতো। আফটার রিসিভিং এ হিট যদি বলা হতো তাহলে এটা কারেক্ট হতো, সেই ক্ষেত্রে এই অপশনটা ইনকারেক্ট। কেন? আফটার রিসিভিং বলা হয়নি, আফটার হিটিং। সে নিজে কি হিট করেছে? না, বোতল তাকে হিট করেছে, বোতল দিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে। তো সেই ক্ষেত্রে এটাও ইনকারেক্ট, আফটার হিট হচ্ছে না। কেন হচ্ছে না? এই ক্ষেত্রে আফটারের পর অবশ্যই আমরা জানি ভার্বের আইএনজি ফর্মটা এখানে নন ফিনিট ফর্মটা ব্যবহার করতে হচ্ছে, এইটা তাহলে এখানে কারেক্ট অ্যান্সার। আফটার বিইং হিট, আঘাতপ্রাপ্ত হয়ে, প্যাসিভ ফর্মেও দেওয়া আছে এবং ভার্বের নন ফিনিট ফর্ম আইএনজি ফর্মটা এখানে ব্যবহার করা হয়েছে, যার জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে নাম্বার ডি, আফটার বিইং হিট বাই আ বোতল। একটা বোতল দিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার পর সে হসপিটালে গিয়েছে। এই চারটা অপশনের মধ্যে কোনটার স্পেলিংটা ইনকারেক্ট, কোন স্পেলিংটা ভুল, আমরা যদি সঠিক স্পেলিংয়ের 3টা ওয়ার্ড খুঁজে বের করতে পারি তাহলে ভুলটাও আইডেন্টিফাই করা ইজি হবে। অপশন নাম্বার এতে বলা আছে অ্যাপ্রিহেনশন। অ্যাপ্রিহেনশন শব্দের অর্থ আশঙ্কা, কনফিউশন, ওয়ারি, এই বিষয়গুলোকে ইন্ডিকেট করে। এবং বানানের ক্ষেত্রে যদি আমরা নোটিস করি অ্যাপ্রিহেনশন, পুরোটা কারেক্ট স্পেলিংয়ে আছে, তাহলে এই অপশনটা ইনকারেক্ট, কারণ এটার স্পেলিংটা কারেক্ট অবস্থায় আছে। নাম্বার বি এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন, এই ক্ষেত্রে আমরা প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রেও দেখতে পাই যে এক্সপ্লেনেশন না হয়ে এক্সপ্লেনেশন হচ্ছে, যার জন্য এক্সট্রা একটা সাউন্ড এখানে চলে আসছে আইয়ের, যেটা ইনকারেক্ট। এই আইটা এখানে হবে না, দ্যাট মিন্স এই অপশনটার যে স্পেলিং সেটা ভুল, ইনকারেক্ট। অপশনটা সঠিক হতে পারে। আমাদের এমসিকিউর ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে প্রশ্ন না বুঝে কি করার চেষ্টা করি, যেটা সঠিক অ্যান্সার সেটার পরিবর্তে ভুল অ্যান্সারটা দাগিয়ে ফেলি প্রশ্ন না বোঝার কারণে। এখানে যেহেতু ইনকারেক্ট স্পেলিংয়ের কথা বলেছে, এটা ইনকারেক্ট স্পেলিং এবং কারেক্ট অপশন, যার কারণে আমি এটাকে চুজ করতে পারি। বাকিগুলো ট্র্যাঙ্কুইলিটি, যেটা দিয়ে সরলতা, প্রশান্তি, সেটাকে ইন্ডিকেট করা যেতে পারে, বানান সঠিক। অ্যান্ড দেন ডুপ্লিসিটি, ডুপ্লিসিটির অর্থ হচ্ছে কপটতা, ছলনা বা দ্বৈততা, সেটাকেও ইন্ডিকেট করা যেতে পারে, ডুয়াল ফেজ। তো এই ক্ষেত্রে বাকি অপশনগুলো সঠিক না, সঠিক অ্যান্সার হচ্ছে এক্সপ্লেনেশন, কারণ এর বানান আই এক্সট্রা দেওয়া আছে, এক্সপ্লেনেশন হবে। সঠিক বানানটা হচ্ছে এটা, হচ্ছে সঠিক বানান। ড্যাশ
I am minor, I cannot drive yet. যেহেতু আমি একজন কম বয়সী, not an adult yet, 18 বছরের নিচে যারা তাদেরকে মাইনর হিসেবে কনসিডার করা হয়, তার জন্য আমি এখনো ড্রাইভ করতে পারি না। যদি আমাদের দেশে এই জিনিসটা হয়তো মেনটেন করা হয় না, বা তারপরেও ফরেন কান্ট্রিজগুলোতে এটাকে স্ট্রিক্টলি মেনটেন করা হয়। উইদাউট এ ড্রাইভার্স লাইসেন্স ইউ আর নট এবল টু ড্রাইভ এনিওয়্যার অন দ্য রোডস। তোমাকে ড্রাইভিং লাইসেন্স দিয়েই ড্রাইভ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা অপশনগুলোকে ট্রাই করার চেষ্টা করি। বিইং, আমরা জানি নন ফাইনাইট ফর্ম দেওয়া আছে, তাহলে বিইং নন ফাইনাইট ফর্ম থাকলে সে জায়গাতে সাবজেক্ট ফাইনাইট ভার্বের কাজ নেই, অলরেডি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দেওয়া আছে, তাহলে আমরা এই নন ফাইনাইট ফর্ম ব্যবহার করব না, বাদ। আচ্ছা, ডিউ আই এম, আমি মাইনর থাকার কারণে হতে পারে, বাট এর থেকেও বেটার সুইটেবল অ্যান্সার আছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করি। এভিডেন্টলি, নিশ্চিতভাবেই আই অ্যাম আ মাইনর। তো সেই ক্ষেত্রে যদি এভিডেন্টলি এই অ্যাডভার্বটা আমরা ব্যবহার করতাম, আমরা কি করতাম, এই ক্ষেত্রে দুইটা ক্লজকে আলাদা করে দুইটা সেন্টেন্সে প্রোভাইড করতাম এবং এই জায়গাতে ফুল স্টপ ব্যবহার করতাম। এভিডেন্টলি আই এম আ মাইনর অ্যান্ড দ্যাট ইজ ওয়াই অ্যান্ড ফর দ্যাট রিজন আই ক্যানট ড্রাইভ ইট, এভাবে লিখতাম, যার জন্য এটাকে নিচ্ছি না। লাস্ট অপশন সিন্স, যেহেতু, সিন্স, অ্যাজ, বিকজ, তিনটা কনজাংশনের যে কোনো একটা কনজাংশনই আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেহেতু আমি একজন মাইনর, যেহেতু আমার এখন পর্যন্ত 18 ইয়ার্স বা অ্যাডাল্ট হওয়ার জন্য যে নির্ধারিত বয়স এক এক স্টেটে এক এক জায়গাতে এক এক রকম, সেই বয়সটা হয়নি, আমি এখন পর্যন্ত ড্রাইভ করতে পারি না। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে সিন্স। টু হ্যাভ কোল্ড ফিট মিনস, কোল্ড ফিট এই ফ্রেজটার অর্থ কি? কোল্ড ফিট বলতে নার্ভাসনেসকে ইন্ডিকেট করে। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস যখন আমরা পড়েছি তখন এর ব্যবহার শিখেছি। কোল্ড ফিট বলতেই বোঝায় নার্ভাসনেস। আমি কারোর সামনে কথা বলতে নার্ভাস ফিল করছি, আই হ্যাভ আ কোল্ড ফিট, এভাবে আমরা চাইলে আমাদের সেই যে নার্ভাসনেসটা সেটাকে এক্সপ্রেস করতে পারি। তো সেই ক্ষেত্রে এক্ষেত্রে সঠিক অ্যান্সারই দিয়ে দেওয়া আছে। টু ফিল কোল্ড, না। ঠান্ডা অনুভব করছি, না। টু বিকাম বিজি, আমি কি ব্যস্ত হয়ে গিয়েছি, না। টু বিকাম নার্ভাস, আমি একটু আতঙ্কিত হয়ে গেলাম, ট্রু। টু ডিসএগ্রি, কারোর সাথে দ্বিমত পোষণ করছি, না। বাকি অ্যান্সারগুলো ভুল, সি নাম্বার অ্যান্সারটা কারেক্ট। The hustles and bustles of the city, she has found a peaceful place or a peaceful park to take rest. এই ব্যস্ততার মাঝে, হাসলস অ্যান্ড বাসলস বলতে বোঝায় ব্যস্ততা, কেওস, নয়েজ, যে সবাই বিজি এবং সব জায়গায় শোরগোল, এত চিৎকার চেঁচামেচি শব্দ, সব কিছুর মাঝেও সে একটা শান্তিপূর্ণ জায়গা, একটা শান্তিপূর্ণ পার্ক খুঁজে বের করেছে যেখানে সে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবে। মধ্যে কোন জায়গায়? আমরা মধ্যে খোঁজার চেষ্টা করব যে এই ব্যস্ত শহরের মধ্যে, ব্যস্ত নগরীর মাঝেও সে একটি শান্তিপূর্ণ পার্ক খুঁজে বের পেয়েছে যে জায়গাতে সে বিশ্রাম করতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথম অপশনটা দেখি, অ্যামিডস, মাঝে, অ্যামিডস দ্য হাসলস অ্যান্ড বাসলস, এই যে এত ব্যস্ততা, এত নয়েজ এর মাঝেও সে এটা খুঁজে পেয়েছে, সঠিক অ্যান্সার। বাকিগুলো মেলানোর চেষ্টা করি কারেক্ট কিনা, হতে পারে। although the hustles and bustles of the city, হচ্ছে না, কারণ আমরা জানি কনজাংশনের ক্ষেত্রে এটা একটা ক্লজকে কানেক্ট করবে আর একটা ক্লজের সাথে। ক্লজ কি আছে এখানে? এক্ষেত্রে ফাইনাইট ভার্ব কিন্তু পাচ্ছি না, যার জন্য although কারেক্ট অ্যান্সার না। সিন্স, আবার দেখি তো ক্লজ আছে কিনা, নাই। নেভারদেলেস, এটাও কারেক্ট অ্যান্সার না। মাঝে সঠিক অ্যান্সার, অর্থ মেলানোর চেষ্টা করবো, অ্যান্ড গ্রামার স্ট্রাকচারের দুটো দিক থেকেই অ্যামিডস হচ্ছে কারেক্ট অ্যান্সার। Number 11, if Rana had not been imprisoned, he dash a hero. খুব মজার একটা সেন্টেন্স। রানা যদি বন্দি না হতো, তাকে যদি কারাগারে না নেওয়া হতো, তাহলে সে কি হতো? সে হিরো হতো নাকি হতো না? এই জায়গাতে অপশনগুলো দেখি। আমরা আগে এটার ফরমেশনটা বোঝার চেষ্টা করি। আমরা এই জায়গাতে কন্ডিশনালের কোন কন্ডিশনালটা পাই? থার্ড কন্ডিশনাল। তো থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে ইফ যুক্ত ক্লজে যখন হচ্ছে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেখতে পাই, এর পরের অপশনটা কি হবে? মোডাল অক্সিলারি যুক্ত পাস্ট পারফেক্ট টেন্স, যেমন উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করে। এখন আমরা দেখব এই ফরম্যাটের কোনো অপশন এই জায়গাতে আছে কিনা। দেয়া আছে হ্যাড নট বিকাম, রানা হ্যাড নট বিকাম আ হিরো, রানা হয়নি, এরকম তো না। আমাদের কি দরকার? মোডাল দরকার, কন্ডিশন দরকার। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই উডটাকে খোঁজার চেষ্টা করব। কোথায় কোথায় উড আছে? একটা মাত্র অপশন, বি নাম্বার অপশনে উড দেয়া আছে। উড নট হ্যাভ বিকাম, হতো না।
মজার বিষয় না? রানাকে যদি বন্দি না করা হতো তাহলে সে হিরো হতো না, অর্থাৎ বন্দি হওয়ার পর সে হিরো হয়ে গিয়েছে, নায়ক হয়ে গিয়েছে। তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার, স্ট্রাকচারালি ফরমেশন ফলো করে অ্যান্ড মিনিংফুলি। তো আমরা নেক্সট যে এমসিকিউটা সলভ করব, এটা বোঝার জন্য আমাদেরকে ফিগার অফ স্পিচ এই টার্মটা আগে একটু বুঝতে হবে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দিস টার্ম ফিগার অফ স্পিচ? আমাদেরকে প্রশ্ন করা হয়েছে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন আ সেন্টেন্স। একটা সেন্টেন্স বা একটা প্রভার্ব দিয়ে তার মধ্যে কী ধরনের ফিগার অফ স্পিচ ইউজ করতে করা হয়েছে সেটা জিজ্ঞেস করা হয়েছে। সো হোয়াট ইজ এ ফিগার অফ স্পিচ? ফিগার অফ স্পিচ হচ্ছে একটা বাক্যের অলংকার, এটাকে আমরা রেটোরিক হিসেবে আইডেন্টিফাই করতে পারি। একটা বাক্যে কী ধরনের অলংকার, কোন ধরনের শব্দচয়ন ব্যবহার করলে তার মধ্যে ইন্টেন্ডেড অন্য কোনো মিনিং থাকতে পারে, সেটাকে ফিগার অফ স্পিচ বলা হয়ে থাকে। আমরা বিভিন্ন ধরনের ফিগার অফ স্পিচ সম্পর্কে এখানেই উদাহরণ পাই। মেটাফর এর অর্থ রূপক, যখন কোনো কিছুকে অন্য কোনো ব্যক্তি, বস্তু, ঘটনার সাথে তুলনা করা হয় তখন তাকে মেটাফর বলা হয়ে থাকে। ফর এক্সাম্পল, টাইম ইজ মানি, সময়কে টাকার সাথে বা অর্থের সাথে তুলনা করা হচ্ছে। দ্যাট ইজ ওয়াই এইখানে যে ফিগার অফ স্পিচটা ইউজ করা হচ্ছে, বাক্যের যে অলংকার ব্যবহার করা হচ্ছে তাকে বলা হচ্ছে মেটাফর বা রূপক। তারপর বলা হচ্ছে আইরনি। আইরনি দিয়ে কোনো বিপরীত সিচুয়েশন বা বিপরীত অর্থকে ইন্ডিকেট বা ডিকটেট করা যেতে পারে। এর অর্থ হচ্ছে আমি যে শব্দটা ব্যবহার করব তার মধ্যে কোনো ধরনের হাস্যরস থাকতে পারে, এছাড়াও যে শব্দ ব্যবহার করা হচ্ছে তার বিপরীত অর্থ প্রকাশ করা যেতে পারে। আইরনি 3 ধরনের হতে পারে, সেটা বিস্তারিত আমরা পরবর্তীতে জানতে পারবো। আমরা এখানে এক্সাম্পলটা দেখি। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নর আ ড্রপ টু ড্রিঙ্ক। চারপাশে শুধু পানি, এটা স্যামুয়েল টেলর কলেরিজের দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, খুবই বিখ্যাত একটা কবিতা, তার একটা লাইন যে চারপাশে শুধু পানি কিন্তু পান করার মতো কোনো পানি নেই। চারপাশে যখন পানি থাকবে আমি যে কোনো জায়গা থেকে পানি খেতে পারতাম, বাট এটা কি তখন কি বলা হচ্ছে? আইরনি বলা হচ্ছে। পরিহাস বলা যেতে পারে তাকে, যে পরিহাস করা হচ্ছে, উপহাস করা হচ্ছে। এই ধরনের এক্সাম্পলকে আইরনি বলা হয়ে থাকে। যেমন আমরা যদি কথায় বলি যে কোনো একজন ছাত্র ক্লাসে দেরি করে আসলো এবং তাকে বললাম যে তুমি তো আজকে অনেক দ্রুত চলে এসেছো, এটাও আইরনির একটা এক্সাম্পল হবে। অর্থাৎ আমি এক ধরনের শব্দ ব্যবহার করে বিপরীত অর্থ প্রকাশ করার চেষ্টা করছি এবং আমার যারা শ্রোতা, আমার যারা অডিয়েন্স, লিসেনার, তারা এটাকে ধরে ফেলতে পারে, এটাকে আইরনি বলা হয়ে থাকে। তারপরের যে এক্সাম্পলটা সিমিলি, এর উচ্চারণ হচ্ছে সিমিলি। সিমিলিও এক ধরনের রূপক বা মেটাফর, তবে এই জায়গাতে স্পেসিফিকলি দুই ধরনের শব্দ ব্যবহার করা হয়ে থাকে। লাইক, অ্যাজ, যে ধরনের মেটাফর বা রূপকের মধ্যে লাইক, অ্যাজ এই দুটো শব্দ বা এই দুই ধরনের শব্দ ব্যবহার করা হয়ে থাকে, সেই ধরনের রূপককে বলা হয়ে থাকে সিমিলি। ফর এক্সাম্পল, শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ এ রোজ। এই জায়গাতে এই শিকে তুলনা করা হচ্ছে রোজের সাথে, তাই না? এবং এই জায়গাতে আমরা এই অ্যাজ বা লাইক এই শব্দগুলোকে ব্যবহার করেছি তুলনা করার জন্য, কারো মতো সুন্দর, তখন এই ধরনের এক্সাম্পলকে বলা হয়ে থাকে সিমিলি। এবং লাস্ট ওয়ান হচ্ছে পার্সনিফিকেশন। পার্সন শব্দের অর্থ হচ্ছে ব্যক্তি বা মানুষ। পার্সনিফিকেশন অর্থ হচ্ছে যখন কোনো জড় বস্তুকে, যার মধ্যে মানুষের মতো চিন্তাভাবনা, মানুষের মতো জীবন নেই, তাকেও মানুষ হিসেবে কনসিডার করা হয়ে থাকে, এই ধরনের বাক্যকে তখন বলা হয়ে থাকে পার্সনিফিকেশন। ধরো আমি চাঁদের সাথে কথা বলছি, হে চাঁদ তুমি আমার মনের সব দুঃখ জানো। চাঁদ কিন্তু আমার কথার উত্তর দিতে পারবে না, আমি চাঁদকে একজন মানুষ হিসেবে চিন্তা করে তারপর চাঁদের সাথে কনভার্স করছি, তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছি। আমি বাতাসের সাথে কথা বলছি, ও ওয়াইন্ড ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। এই ধরনের জড় বস্তুকে যখন আমি ব্যক্তির সাথে তুলনা করছি, ব্যক্তি হিসেবে তার সাথে কথোপকথনের চেষ্টা করছি, তখন এই ধরনের ফিগার অফ স্পিচকে বলা হয়ে থাকে পার্সনিফিকেশন। উদাহরণ দেখি, এখানে কি লিখেছি? দ্য ওশেন রোয়ার্ড, সমুদ্র চিৎকার বা গর্জন করে উঠলো। সমুদ্র কি আসলে গর্জন করতে পারে? তার গর্জন করতে পারার কথা না। তো তখন আমি কি করছি? তাকে প্রাণ দিয়ে, তার মধ্যে প্রাণের সঞ্চার করছি আমার চিন্তার মধ্যে, ইমাজিনেশনের মধ্যে। এই ধরনের ফিগার অফ স্পিচকে বলা হয়ে থাকে পার্সনিফিকেশন। এবার আমরা প্রশ্নটার দিকে তাকাই। প্রশ্নে বলা আছে কি সেন্টেন্স? শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড। শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড এর অর্থ কি? এর যদি আমরা আক্ষরিক অর্থ দেখি, তার হচ্ছে স্বর্ণের একটা হৃদয় আছে, তবে এর ভাবার্থ হচ্ছে বা ফিগারেটিভ মিনিং হচ্ছে যে তার হৃদয়টা খুবই বড়। শি ইজ এ জেনারাস পারসন, খুবই দয়ালু, খুবই রহম দিলের একজন মানুষ। তাহলে এই জায়গাতে কি করা হচ্ছে? আমরা কি পার্সনিফিকেশন পেয়েছি? জড় কোনো বস্তুকে মানুষ হিসেবে তুলনা করা হচ্ছে না, আমরা এটাকে এলিমিনেট করলাম, বাদ। এখানে কি তাকে স্বর্ণের সাথে তুলনা করা হচ্ছে? না।
শি ইজ নট অ্যাজ গুড অ্যাজ এ গোল্ড, এ ধরনের কোনো কিছু লেখা হয় নাই। সিমিলিও না। এখানে কি উপহাস করা হচ্ছে তাকে, বা এক ধরনের কথা, এক ধরনের শব্দ ব্যবহার করে অপোজিট কোনো মিনিং ক্রিয়েট করা হচ্ছে না। রাদার এখানে এই যে হার্ট অফ গোল্ড এইটুকের মধ্যে তাকে তুলনা করা হচ্ছে কিসের সাথে, যে সে খুবই দয়ালু, তার মনের যে কাইন্ডনেস, সেই কাইন্ডনেস জেনারসিটিকে তুলনা করা হচ্ছে হার্ট অফ গোল্ডের সাথে। গোল্ড দিয়ে অ্যাকচুয়ালি তখন কি বোঝানো হচ্ছে, কাইন্ডনেসকে। তাহলে কাইন্ডনেসের সাথে তুলনা করা হচ্ছে বোঝাচ্ছে। আমরা এক্সাম্পল পেয়ে গেলাম কি, মেটাফর। ক্লিয়ার? তারপরের কোয়েশ্চেনে যাই। দ্য অ্যান্টোনিম অফ রিগোরাস। রিগোরাস শব্দের অর্থ কি আমাদেরকে বুঝতে হবে প্রথমে। রিগোরাস শব্দের অর্থ কি, তাহলে আমরা এই অপশনগুলোর সাথে ম্যাচ করতে পারবো যে অর্থটা মেলে কিনা। এখন পরীক্ষার হলে ধরো আমার মনে পড়লো না, আমার কাছে শব্দটা একদম প্রথম মাথায় চলে আসলো যে এই শব্দটা আমি আগে কখনো দেখি নাই, তখন তার সিনোনিম বা অ্যান্টোনিম কিভাবে খুঁজে বের করবো। সিনোনিম মিনস হচ্ছে সিমিলার ওয়ার্ড, অ্যান্টোনিম রেফার্স টু অপোজিট ওয়ার্ড, বিপরীত অর্থ যেটা প্রকাশ করতে পারে। আমরা এই শব্দগুলোর অর্থটা আগে বোঝার চেষ্টা করব, দেখবো যে কোনটার অর্থ কি হতে পারে। কিন্তু তার আগে আমাদের রিগোরাস সম্পর্কে কিছুটা আইডিয়া থাকা প্রয়োজন। রিগোরাস বলতে বোঝায় হচ্ছে যেটা অ্যাডামেন্ট, যেটা বেন্ড ডাউন করে না, যেটা স্ট্রিক্ট, শক্ত, হার্ড, কঠিন, সেটাকে হচ্ছে গিয়ে রিগোরাস বলা হয়ে থাকে, যার ইলাস্টিসিটি কম। একটু আগে হচ্ছে যেটা বললাম আমরা। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিং শব্দের অর্থ কি? চ্যালেঞ্জিং মানে হচ্ছে আমার প্রতিবন্ধকতা থাকতে পারে, প্লাস হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ চ্যালেঞ্জিং, আমাকে হচ্ছে চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। আচ্ছা, আমরা ইংরেজিতেই বোঝার চেষ্টা করি যে আমার অনেক বাধা বিপত্তি বা অনেক ধরনের, কি বলবো এটাকে, আমাকে হচ্ছে গিয়ে কোনো একটা কিছু চ্যালেঞ্জ করা হলো। আমরা ইংলিশ ব্যবহার করতে করতে বাংলা টার্মিনোলজি মনে আসছে না অল অন এ সাডেন। তো চ্যালেঞ্জিং শব্দটার অর্থ কি, সেটা কঠিন হয়ে যাচ্ছে সবসময় না, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ, আমার জন্য একটা বাধা বিপত্তি না এটা, বাট এটা আমাকে কোনো কাজ করার জন্য নতুন করে চিন্তা করতে বা আমাকে নতুন করে উদ্ভাবন করতে ফোর্স করছে। দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা চ্যালেঞ্জিং বলছি। ফ্লেক্সিবল শব্দের অর্থ কি? নমনীয়। যেটা রিগোরাস সেটা হচ্ছে কঠিন, অনমনীয়, সেটা কোনোভাবেই বেন্ড ডাউন করবে না, বাঁকানো পসিবল না। কিন্তু ফ্লেক্সিবল জিনিসটাকে অ্যাডাপ্ট করা পসিবল, তাকে নিজের মতো করে চেঞ্জ করে নেওয়া যেতে পারে। তাহলে আমরা চ্যালেঞ্জিংটাকে বাদ দিয়ে ফ্লেক্সিবলকে পসিবল অ্যান্সার হিসেবে রাখতে পারি। রেভেনাস শব্দের অর্থ কি? রেভেনাস মানে এক্সেসিভলি হাংরি, প্রচুর পরিমাণে ক্ষুধা। এটা খাবারের জন্য ক্ষুধা হতে পারে, অন্য কিছুর জন্য ক্ষুধাকে ইন্ডিকেট করা যেতে পারে। এখানে আমরা রিগোরাসের সাথে রেভেনাসের সম্পর্ক পাচ্ছি না, বাদ। তারপর ডোমিনেটিং। ডোমিনেটিং মানে হচ্ছে কোনো বিষয়ের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করা, আয়ত্ত নেওয়ার চেষ্টা করা, রিগোরাসের সাথে মিলছে না। তাহলে আমাদের অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি যে ফ্লেক্সিবল শব্দটা হচ্ছে রিগোরাসের বিপরীত অর্থ প্রকাশ করে। ফ্লেক্সিবল, ইনফ্লেক্সিবল হচ্ছে রিগোরাস, রাইট? তারপর কঠোর, কঠিন, আচ্ছা, হার্ড। মেট মি ড্যাশ দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার। এখানে আমাদেরকে একটা প্রেপোজিশন ইউজ করতে বলা হয়েছে। আমরা যখন প্রেপোজিশনের আলোচনা করি তখন এর অর্থগুলো পড়েছিলাম। ইনটু রেফার্স টু কোনো কিছুর ভেতরে, তাই না? আমি মেট্রো স্টেশনের ভেতরে কাউকে দেখা করতে বলবো না, রাদার মেট্রো স্টেশন এ দেখা করতে বলবো। ওই জায়গাটাকে স্পট করার জন্য ইনটুকে আমি বাদ দিব। অন রেফার্স টু ওপরে, ওপরে তো দেখা করছি না। ফর মেট্রো স্টেশনের জন্য দেখা করব না। মেট্রো স্টেশন এ, ডেস্টিনেশনের ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে অ্যাট ব্যবহার করি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে মিট মি অ্যাট দি মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার, অর্থাৎ আধা ঘন্টার মধ্যে আমার সাথে দেখা করো মেট্রো স্টেশনে। The last one, the firefighters worked for 5 hours to dash the blaze. আগুনের যে শিখা, ব্লেজ বলতে বোঝানো হয় আগুনের লেলিহান শিখাকে ফায়ার ফাইটাররা কী করেন? আগুনের সাথে যুদ্ধ করে আগুনকে নেভানোর চেষ্টা করেন। তাহলে নেভানো ইংরেজি কি আমরা এখানে দেখার চেষ্টা করব। পুট অফ কোনো কিছুর পাশে রাখা বা কোনো কিছুর জন্য রাখা না। পুট অন কোনো কিছুর ওপরে রাখা, বা আমি এটাকেও বলতে পারি যে এই যে বইটা, আই হ্যাভ পুট দিস বুক অন মাই হ্যান্ড। পুট অন করলাম, কোনো কিছুর উপরে রাখাকে ইন্ডিকেট করা হতে পারে। পুট আউট মানে হচ্ছে গিয়ে এক্সটিংগুইশ করা, বন্ধ করে দেয়া, নেভানো। আমাদের এইটা কারেক্ট অ্যান্সার হতে পারে, পসিবল অ্যান্সার। লাস্টেরটাও দেখি, পুট ইন কোনো কিছুর মধ্যে রাখা না। তাহলে আমি এলিমিনেট করে দিলাম বাকি 3টা অ্যান্সার। আমার সঠিক অ্যান্সার হচ্ছে পুট আউট। আশা করছি এই ভিডিও তোমাদের কাজে লাগবে এবং অ্যাডমিশনের জন্য তোমাদেরকে হেল্প করবে। বেস্ট অফ লাক এভরিওয়ান।